আপনার সঙ্গে অনুষ্ঠানে স্বাগত। আপনাদের সাথে আছি আমি মাহমুদ রাকিব। আগামী 2024-25 অর্থ বছরের প্রস্তাবিত বাজেটে পরিবেশ, জলবায়ু পরিবর্তন ও পানি সম্পদ খাতে প্রায় 11,090 কোটি টাকা বরাদ্দের প্রস্তাব করা হয়েছে, যা মোট বরাদ্দের প্রায় 4.18%। হিসাব বলছে গত অর্থ বছর অর্থাৎ 2023-24-এ এই খাতে বরাদ্দ ছিল মোট বাজেটের 3.42%। তার মানে গতবারের তুলনায় এবারের বাজেটে জলবায়ু পরিবেশ খাতে প্রায় 1% বাজেট বাড়ানো হয়েছে। এছাড়া এবার জলবায়ু পরিবর্তন মোকাবেলায় 25টি মন্ত্রণালয়কে 37,000 কোটি টাকা বরাদ্দ দেওয়া হয়েছে বলে জানিয়েছেন পরিবেশ মন্ত্রী। একই সাথে পরিবেশ রক্ষায় সিটি কর্পোরেশনের মেয়রদেরকেও সম্পৃক্ত করার আহ্বান জানিয়েছেন তিনি। তবে প্রশ্ন হলো, এত টাকা বরাদ্দ হলেও পরিবেশ রক্ষায় তা কতটুকু কাজে আসছে? দর্শক, আপনার সঙ্গে আজকের আয়োজনে আমরা এসব নিয়ে আলোচনা করব। আমরা আলোচনার নাম দিয়েছি খেসারত বাজেট। আর এই নিয়ে কথা বলতে আমাদের সাথে আছেন পরিবেশ অধিদপ্তরের পরিচালক জিয়াউল হক এবং আছেন পরিবেশবিদ ও ধরিত্রী রক্ষায় আমরা ধরার সদস্য সচিব শরীফ জামিল। আপনাদের দুজনকে স্বাগত স্টুডিওতে। শরীফ ভাই, আপনাকে দিয়ে শুরু করতে চাই। পরিবেশ বা জলবায়ু পরিবর্তন এখন একটি বিশ্বের অন্যতম সমস্যা দেখা দিয়েছে এবং পুরো বিশ্বে আমার মনে হয় এই খাতে বাজেট থাকে অনেক বেশি বিশ্বজুড়ে, বিশেষ করে জলবায়ু পরিবর্তনের যে ক্ষতিগ্রস্ত দেশগুলো রয়েছে সেসব দেশে। বাংলাদেশের বাজেট আপনাকে বলছিলাম যে আগামী যে বাজেট আসছে 6 জুন, সেখানে প্রায় 11,090 কোটি টাকা বরাদ্দের প্রস্তাব করা হয়েছে। কি মনে করছেন, পর্যাপ্ত কিনা? অনেক ধন্যবাদ আপনাকে। বাজেট প্রকাশের আগেই আপনি বাজেটের ডাটা দিয়ে একটা অনুষ্ঠান করছেন, হুইচ ইজ ইন্টারেস্টিং অ্যান্ড গুড। আমি আপনাকে এবং দর্শক যারা আছেন সবাইকে সালাম এবং শুভেচ্ছা জানাই। প্রথমত, আমাদের বাজেট নিয়ে আপনি যে আঙ্গিকে প্রশ্নটা করলেন, যে জলবায়ু পরিবর্তনজনিত ঝুঁকিতে থাকা বিশ্বে অন্যান্য দেশসমূহ তাদের বাজেটে কতটা গুরুত্ব দেয়, সেটা অ্যাসপেক্টটা আমি একটু পরে যেতে চাই। কারণ বিগত বাজেটগুলি নিয়েও আমাদের প্রতিক্রিয়া আমরা ব্যক্ত করেছি নানা সময় আপনাদের কাছে, এবং তখন আমাদের যে আকাঙ্ক্ষা এবং যে বাস্তবতা ছিল, এখন যেহেতু মন্ত্রণালয় পরিবর্তিত হয়েছে, কাজে আকাঙ্ক্ষা এবং বাস্তবতাটা আরেকটু পরিবর্তিত আমাদেরও। তো আগের যে আকাঙ্ক্ষা ছিল, সে আকাঙ্ক্ষায় আমাদের বাস্তবতা অনুযায়ী আকাঙ্ক্ষা ছিল সীমিত, কিন্তু তারপরেও আমাদের বাস্তবতা ছিল আমরা ইকোনমিক গ্রোথ হচ্ছিল, আমাদের অর্থনৈতিক প্রবৃদ্ধি হচ্ছিল, বড় বড় মেগা প্রজেক্ট, উন্নয়ন প্রজেক্ট আমাদের বাস্তবায়িত হচ্ছিল। কিন্তু আপনি যদি বাজেটের ট্র্যাজেক্টরি দেখেন, যে অ্যালোকেশন কম ছিল, এখন তো 1% বেড়েছে, হুইচ ইজ ইনসিগনিফিকেন্ট। কিন্তু গত বছর তার আগের বছরের চেয়ে কমেছে, তার আগের বছর আরো কমেছে, এভাবে কমেছিল, অথবা খুব সিগনিফিক্যান্ট বাড়েনি। কিন্তু আমরা বলছিলাম যে যেহেতু দেশে ইন্ডাস্ট্রিয়ালাইজেশন হচ্ছে, যেহেতু দেশে অর্থনৈতিক প্রবৃদ্ধি হচ্ছে, তাহলে এগুলি সাস্টেনেবল হচ্ছে কিনা, এগুলি আমাদেরকে কোনো ইরিভার্সিবল ড্যামেজ করছে কিনা, কারণ এগুলির সাথে ইকোলজিক্যাল সংঘাত রয়েছে, মানুষের লাইভলিহুডের ইস্যুস জড়িত রয়েছে, এবং এই প্রজেক্টগুলি বা এই প্রকল্পগুলি বা এই উদ্যোগগুলির ইটসেলফ স্থায়িত্বশীলতার বিষয় রয়েছে। কাজেই আমরা বলছিলাম যে পরিবেশ অধিদপ্তর এবং পরিবেশ মন্ত্রণালয়কে আরও বেশি সক্ষমতা সম্পন্ন করার জন্যে সেখানে বাজেটে অ্যালোকেশন বাড়ার কথা ছিল। কিন্তু সেটা আমাদের যে উন্নয়নের বাস্তবতা, তার সাথে আমাদের বাজেটের অ্যালোকেশনে গেলে দেখা যায় যে আমাদের এটা অযৌক্তিক, এটা যৌক্তিক না। অর্থাৎ এতে পরিবেশ অধিদপ্তর এবং মন্ত্রণালয়ের প্রতি একটা অবহেলা এবং কম গুরুত্ব দেওয়ার বিষয়টি চোখে পড়েছে। এবারের বাজেটে এসে আরও সিগনিফিক্যান্ট উন্নয়ন হলে আমরা ধরে নিতে পারতাম যে মানসিকতাটার পরিবর্তন হয়েছে, কিন্তু তা হয়নি। এখনো যে 1.some% বেড়েছে আপনি বলছেন, এটা তো জলবায়ু পরিবর্তনের অভিঘাত তো বেড়েছে আরো অনেক গুণ বেশি। আমরা হিট ওয়েভ কতবার দেখেছি, খুব বেশি দেখি। যদি আপনাকে আমি মন্ত্রণালয় ভিত্তিক বলি, প্রথম যে সর্বোচ্চ বরাদ্দের 10টি মন্ত্রণালয় রয়েছে, তার মধ্যে পরিবেশ জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয় নেই। তা তো থাকবেই না, এটা তো প্রায়োরিটির মধ্যে নাই, এটা আগে থেকেই তো আমরা দেখে আসছি। যদিও এটা মানবিক বিপর্যয় তৈরি করে, আমাদের দেশ হচ্ছে ঘনবসতির দেশ, আমাদের দেশ হচ্ছে লার্জেস্ট অ্যাক্টিভ ডেল্টা,
এখানকার লাইভলিহুড, জীবনচরিত, সংস্কৃতি, কমিউনিকেশন, এর জন্য আমাদের পরিবেশ এবং প্রকৃতি অনেক ইম্পর্টেন্ট। কাজে এটাকে রক্ষা করার জন্য আমাদের যে এফোর্ট দেওয়া দরকার ছিল এটা তো আগে থেকেই নাই, এবং এবারে এটা আবার প্রমাণিত হলো যে এত যে দুর্যোগ হচ্ছে আমাদের, এত যে প্রাকৃতিক বিপর্যয়ের কারণে মানবিক বিপর্যয় দেখা দিচ্ছে বিভিন্ন জায়গায়, সেটাকে সরকার অ্যাকনোলেজ করছে না। এবং এতে জনসাধারণের তো ভোগান্তি হবে, প্রান্তিক জনগোষ্ঠী তো খুবই ভোগান্তির মধ্যে পড়বে ধীরে ধীরে আরও বেশি, কিন্তু সরকার নিজেও নিজের রিস্ক আরও বেশি ওয়েলকাম করছে। কারণ যখন কোনো বিপর্যয় হবে, দুর্যোগ আসবে, সরকার তো বসে থাকতে পারবে না, তাকে মোকাবেলা করতে হবে। কাজে সেই সক্ষমতাটুকু তো নাই। এটা আমি সিপিডির একটা প্রাক বাজেট মিটিং ছিল এই গত সপ্তাহে, সেখানেও বলেছি যে আমাদের তো ধরেন আমরা আগামীতে সরকার কি বান্দরবনে যখন 3 তলা পানি হয়ে গেছে সরকার বসে থাকতে পেরেছে? সম্ভব তো না। কিন্তু সরকার কি অ্যাড্রেস করেছে যে কক্সবাজার রেল লাইনের মধ্যে যথেষ্ট পানি যাওয়ার রাস্তা রাখা হয়নি? এটা তো অ্যাড্রেস করে নাই। সিলেট শহর পানিতে ডুবে গিয়েছে, কিন্তু হাওরে কি কোনো অল্টারেশন এসেছে? আসে তো নাই। কাজে আমরা ওই জায়গাতে কখন ফান্ড, কোথা থেকে ফান্ড নিব তখন? আর আরেকটা যেটা আপনি বলছিলাম শেষের অংশে আমি আসবো, সেটা হচ্ছে জলবায়ু পরিবর্তনের অভিঘাত। এটা এখন নতুন নতুন অভিঘাত ব্যাপক আকারে দেখা দিচ্ছে বিভিন্ন জনগোষ্ঠী এবং জাতির উপরে। কাজে আমাদের তো সেই প্রিপেয়ারনেস নেওয়ার দরকার ছিল। আসবো সেই বিষয়ে আবার। জি ভাই, আপনি দীর্ঘদিন ধরে পরিবেশ অধিদপ্তরে রয়েছেন, মন্ত্রণালয়ের অধীনে। আমরা দেখি আপনি বিভিন্ন জায়গায় পরিবেশ নিয়ে কথা বলেন, রাষ্ট্রের পক্ষ বা যে রাষ্ট্রের প্রতিনিধি হয়। এবারের যে বাজেটটি আসছে, আগামী 6 জুন যে বাজেটটি সংসদে পাশ হতে যাচ্ছে, আপনি কি মনে করছেন? আপনি গতবারের তুলনায় যদি কিছুটা বেশি, আবার শরীফ বলছিলেন যে আগের বছরগুলোর তুলনায় গতবার কমেছিল, সব মিলিয়ে আমাদের বাংলাদেশের মুহূর্তে যে অবস্থায় দাঁড়িয়ে আছে পরিবেশ কিংবা জলবায়ু পরিবর্তনের ফলে, পর্যাপ্ত কি মনে করছেন আপনি? যেটা শরীফ ভাই যেটা বললেন, প্রথমত হলো যে আমাদের একটা উন্নতি হয়েছে, যেখানে প্রতি বছর কমতো সেখানে বেড়েছে, 1% বা তার কিছু বেড়েছে। এটা একটা ভালো দিক, এবং এটা আমরা যারা পরিবেশে কাজ করছি, যারা সরকারের মধ্যে আছেন, সরকারের বাইরে আছেন, সবাই বলছেন যে এখানে একটা ইনভেস্টমেন্ট লাগবে। এবং পরিবেশ জলবায়ু পরিবর্তনে আমরা যদি সত্যিকার অর্থেই মোকাবেলা করতে চাই এবং একটা ভালো একটা উন্নতি দেখতে চাই, সেখানে আমাদের একটা বাজেট লাগবে, ইনভেস্টমেন্ট লাগবে। এবং সেই ক্ষেত্রে যেটা একটা পরিবর্তন আমরা যেটা আশা করছি এবং সেই চেষ্টাও আমরা করছি পরিবেশ মন্ত্রণালয়, পরিবেশ অধিদপ্তর থেকে, এবং বর্তমানে যিনি আমাদের মাননীয় মন্ত্রী হিসাবে যিনি এসছেন, স্যারও চেষ্টা করছেন যেটা গুণগত পরিবর্তন আনা। আমরা বলছি যে যেই টাকাটা বরাদ্দ দেওয়া হবে সেটা যেন সঠিকভাবে ব্যবহার করা হয় এবং পরিবেশ সম্মত কাজে যেন ব্যবহার করা হয়। তো এখানে একটা বিষয় আছে যা পরিবেশ সম্মত এবং সঠিকভাবে ব্যবহার করা। আরেকটা হলো আমরা চেষ্টা করছি যে যেসব মন্ত্রণালয় উন্নয়ন কর্মকাণ্ডে যুক্ত আছেন তাদেরকে সেন্সিটাইজ করা, যে আপনাদের যে কার্যক্রম করবেন সেটা যেন পরিবেশ সম্মত হয়, এবং সেখানে তাদেরকে উদ্বুদ্ধ করা। এবং আমাদের মন্ত্রী মহোদয় শুরু করেছেন সবার সাথে কথা বলা। আমরা চেষ্টা করছি যে হোল অফ দি গভর্নমেন্টের যে অ্যাপ্রোচটা সেটা একটা রিফ্লেকশন আনা যায় কি না। তো এবং আমরা আরেকটা জিনিস চেষ্টা করছি যে আমাদের বেশ কিছু ভালো ডকুমেন্ট আছে, ন্যাশনাল ডকুমেন্ট আছে আমাদের, যেমন পরিবেশ নীতি 2018 আছে আমাদের সম্প্রতি পরিবেশ জলবায়ু পরিবর্তনের উপরে ন্যাশনাল অ্যাডাপ্টেশন প্ল্যান, এটা কম্প্রিহেন্সিভ প্ল্যান তৈরি করা হয়েছে। সেখানে আমরা বলেছি যে আটটা সেক্টরে কী ধরনের কাজ করতে হবে। আমরা কি এবার যে লজিস্টিক নীতি যেটি কিছুদিন আগে প্রকাশ করা হলো সরকারের পক্ষ থেকে, সেখানেও কিন্তু গুরুত্ব দেওয়ার কথা বলা হয়েছে পরিবেশ এবং জলবায়ু পরিবর্তন রক্ষায়। সেটিও কি বিবেচনায় রাখছে না বাজেটে? বিবেচনায় আসবে এবং প্রথমে আমরা চেষ্টা করেছিলাম মন্ত্রণালয় থেকে যে আমাদের একটা অংশ থাকবে অ্যাজ গ্রিন বাজেট নামে একটা আলাদা অংশ থাকবে, এবং খাতের আমাদের বাজেটের সম্পূর্ণ বাজেটের মধ্যেই একটা অংশ আলাদাভাবে মানে স্পেসিফিক বলা থাকবে যে এটা হলো গ্রিন বাজেট। তো সেভাবে আমরা চেষ্টা করছি ভবিষ্যতে আপনারা দেখবেন যে আলাদা একটা গ্রিন বাজেট, যেখানে এর চেয়ে আরেকটু বেশি বরাদ্দ আমরা আশা করছি। তো এটা একটা বিষয়। আরেকটা হলো যে যেটা লজিস্টিক এবং অন্যান্য বিষয়গুলোতে আমরা চেষ্টা করছি যে এখানে আমাদের ডোমেস্টিক রিসোর্সের পাশাপাশি আমাদের আন্তর্জাতিক সহায়তার জন্য আসে, এবং এখানে আমাদের প্ল্যানগুলো বললাম, সেখানে কিন্তু আমরা বলেছি যে এই যে যদি যেমন ন্যাপে বলেছে 2023 থেকে 2050-এর মধ্যে আমরা যদি ন্যাপ বাস্তবায়ন করতে চাই, যে অ্যাক্টিভিটি 113টা ইন্টারভেনশনের কথা বলা হয়েছে, $230 বিলিয়ন লাগবে। তো আমরা দেশীয়ভাবে আভ্যন্তরীণভাবে তো এত টাকা সংগ্রহ করা সম্ভব হবে না। তো সেটাও চেষ্টা হচ্ছে যে আমরা বাইরে যে আমাদের, কারণ আমরা ভিকটিম, আমাদের জনগণ ভিকটিম, কমিউনিটি ভিকটিম, সুতরাং আমাদের তো একটা আন্তর্জাতিক সহায়তা প্রাপ্য,
এবং অনুদান প্রাপ্য আমরা গ্র্যান্ড ফাইন্যান্সিং আশা করছি। সেই ক্ষেত্রে সম্প্রতি আমাদের মন্ত্রণালয়ের উদ্যোগে, পরিবেশ মন্ত্রী মহোদয়ের উদ্যোগে আমাদের বাংলাদেশ ক্লাইমেট ডেভেলপমেন্ট পার্টনারশিপ লঞ্চ করা হয়েছে। সেখানে আমরা বলছি যে আমাদের যে ন্যাশনাল ডকুমেন্টগুলো আছে, ন্যাপ আছে, এনডিসি আছে, ন্যাশনালি ডিটারমিন কন্ট্রিবিউশন, যেখানে আমরা মিটিগেশনের কথা বলেছি যে আমরা যদিও এমিশন করি না, কিন্তু গ্লোবাল যে মিটিগেশন এফোর্টের সাথে আমরা যুক্ত হতে চাই। আমাদের সামর্থ্য অনুযায়ী আমরা এমিশন কমাবো এবং বিভিন্ন সেক্টরে আমরা গ্রিন প্রজেক্ট করে ইন্ডাস্ট্রিয়াল যে এমিশনগুলো হচ্ছে সেখানে আমাদের রিনিউয়েবলের কন্ট্রিবিউশন বাড়িয়ে আমাদের এনার্জি এফিসিয়েন্সি যেটা আছে সেটাকে আরও এক্সপান্ড করে আমাদের যে কনজামশনটাকে আমরা আরও এফিসিয়েন্ট করা যেতে পারে। আমাদের যে ইলেকট্রিক বা পাওয়ার জেনারেশন ক্ষেত্রে আমাদের রিনিউয়েবল কন্ট্রিবিউশনের শেয়ারটা বাড়ানো এবং এগুলো আমরা এনডিসিতে বলেছি। সেটা বাস্তবায়নের জন্য আমাদের কিন্তু মোবিলাইজেশন লাগবে। তো আস্তে আস্তে এটা শুরু হলো। আমরা আশা করছি যে আমাদের বর্তমান যে লিডারশিপ, ওনাদের প্রচেষ্টায় ওনারা যদি অবস্থা এখন জলবায়ু পরিবর্তনের কারণে সেখানে এই 12,000 কোটি টাকা, 11,000, এটা সত্য যে এটা দিয়ে তো আমরা আসলে আমাদের নিডটা তো ফুলফিল করা যাবে না। আমাদের প্রয়োজন তো অনেক বেশি, যেটা আমরা বললাম যে আমাদের ন্যাপে বলা হয়েছে, এনডিসিতে বলা হয়েছে, মুজিব ক্লাইমেট প্রসপেক্টিভ প্ল্যানে একটা বাজেট দেওয়া হয়েছে যে 2041-এর মধ্যে যদি মুজিব ক্লাইমেট প্রসপেক্টিভ প্ল্যান বাস্তবায়ন করতে হয় সে কোনো কয়েকশো বিলিয়ন ডলারের কথা বলা হয়েছে। তো এটা একভাবে তো আসবে না, আস্তে আস্তে আসবে এবং চেষ্টা হচ্ছে আমাদের ডোমেস্টিক রিসোর্সটা বাড়ানো, সাথে সাথে আমাদের যে ইন্টারন্যাশনাল যে সাপোর্টটা সেটাও বাড়ানো। তো সবচেয়ে বড় বিষয় হলো যে আমাদের উন্নয়ন এবং পরিবেশসম্মত উন্নয়ন দুটোর মধ্যে ব্যালেন্সটা করার চেষ্টা হচ্ছে। এটা যদি আমরা সুষ্ঠুভাবে করতে পারি তাহলে আমাদের ভবিষ্যৎ উন্নয়নগুলো হবে পরিবেশসম্মত উন্নয়ন। মানে পরিবেশ সম্মত। ওনার কথাতে খুব আমি ইমপ্রেসড এবং খুব ভালো বলেছেন জিয়া ভাই। আমাদের খুব সুহৃদ মানুষ, সরকারে দীর্ঘদিন কাজ করেন। আমাদের পলিসিগুলো নিয়ে একটা মোটা দাগে কথা সরকারকে বুঝতে হবে। সেটা হচ্ছে সরকারের অনেক পলিসি রয়েছে, অনেক গুরুত্বপূর্ণ, যেগুলিকে পরিবেশ জলবায়ুকে ক্রস কাটিং করে, এবং এই পলিসিগুলি নট নেসেসারিলি যে পরিবেশ রিলেটেড পলিসি, যে এনার্জি পলিসিরও পরিবেশ কম্পোনেন্ট ভেরি ইম্পর্টেন্ট, যেহেতু উনি রিনিউয়েবল অলরেডি বলেছেন। আমাদের মুজিব ক্লাইমেট প্রসপারিটি প্ল্যান রয়েছে, তার আগে আমাদের বাংলাদেশ ডেল্টা প্ল্যান 2100 হয়েছে, আমাদের 8 ইয়ার প্ল্যান হয়েছে, আমাদের ন্যাশনাল অ্যাডাপ্টেশন প্ল্যানস অ্যান্ড পলিসি রয়েছে, এই অনুযায়ী আমাদের লিগ্যাল ফ্রেমওয়ার্কস রয়েছে, গভর্নমেন্টের বিভিন্ন সংস্থাগুলি রয়েছে, কিন্তু এর মধ্যে কোহেরেন্স নাই। একটা পলিসি যারা তৈরি করেন তারা তাদের জন্য এটা তৈরি করেন এবং দেখা যায় যে একটার সাথে আরেকটা কনফ্লিক্টিং থেকে থাকে। আমি স্পেসিফিক বলে দিই আপনাকে, আমি একটু থামাবো, আমি একসঙ্গে আরেকটু বেশি জানতে চাই, আপনি যেটি বলবেন। আমরা এখন ডিজিটাল বাংলাদেশ থেকে রাষ্ট্র বলছে যে স্মার্ট বাংলাদেশের দিকে এগোচ্ছি, কিন্তু পরিবেশকে পাশ কাটিয়ে বা পরিবেশকে পুরোপুরি গুরুত্ব না দিয়ে জলবায়ু পরিবর্তনের যে আঘাত, এটিকে পুরোপুরি যদি আমরা যে বরাদ্দ দরকার সেটি না করি, এটিকে বাদ দিয়ে কি স্মার্ট বাংলাদেশ গড়া সম্ভব? এগুলো সে উত্তর জানবো। তো দর্শক, তার কাছে ছোট্ট একটি বিরতি, ফিরছে একটু পরেই, সঙ্গেই থাকুন। ফিরে বিরতির পর কথা বলছিলাম খেসারতের বাজেট নিয়ে। আসলে আপনার কাছে আমরা ছিলাম বিরতির আগে, বলছিলাম যে পরিবেশকে বা জলবায়ু পরিবর্তনের যে নেতিবাচক প্রভাব, এটিকে পাশ কাটিয়ে ডিজিটাল বাংলাদেশ থেকে স্মার্ট বাংলাদেশ গড়া সম্ভব কিনা? না, এটা আনস্মার্ট। এই জন্য আমি শুরুতেই উদাহরণ দিয়েছি যে পানি যেহেতু 3 তলায় ছিল গতবার, এটার কারণও আমরা জানি। এটা রেমেডি যদি না নেই, এটা তো আনস্মার্ট। আমি জানি সিলেটে পানি উঠে গেল, কেন উঠে গেল সেটাও জানি, কিন্তু আমি এটা রেমেডি নিলাম না, দিস ইজ আনস্মার্ট। আবার আমার হিট ওয়েভ আসছে, এক্সট্রিম ওয়েদার প্যাটার্ন আসছে, আমি একটা ক্লাইমেট ভালনারেবল নেশন, আমাকে তৈরি যদি না হয়ে আমি এটা আনস্মার্ট। আমি যেটা বলছিলাম এটা রিলেট করে দিই ওনার বক্তব্যের সাথে, এটা ভালো হবে, দেশের জন্য ভালো হবে। সেটা হচ্ছে যে পলিসিগুলিতে কোহেরেন্স নাই। আপনি মুজিব ক্লাইমেট প্রসপারিটি প্ল্যানে বলা হয়েছে আমরা 2041-এ 40% রিনিউয়েবল এনার্জি করব, আর ইন্টিগ্রেটেড এনার্জি অ্যান্ড পাওয়ার মাস্টার প্ল্যানে ঠিক তার উল্টা কাজ লেখা আছে। কাজে এটাকে সাংঘর্ষিক।
বাংলাদেশ ডেল্টা প্ল্যান 2100 তো অবশ্যই ডেল্টা ক্যারেক্টার রক্ষা করার জন্যই করা হয়েছে, কিন্তু আপনি তার ভিতরের প্রজেক্ট দেখেন যে 7টা প্রজেক্ট হচ্ছে ওয়াটার রিসোর্স মিনিস্ট্রি, এবং সবগুলি কিভাবে ডেল্টার সাথে যুদ্ধ করা যায়, ডেল্টা ক্যারেক্টার কিভাবে অল্টার করা যায়। কাজেই পরিবেশ মন্ত্রণালয়ের তো সেই সক্ষমতা থাকতে হবে। উনি বললেন যে ইন্টারন্যাশনাল কমিউনিটি ফাইন্যান্স করবে। আমরা হ্যাঁ, আমাদের জলবায়ু পরিবর্তনের জন্য তারা দায়ী, আমরা দীর্ঘদিন আন্দোলন করি। আমরা শুধু কম্পেনসেশন চাই না, আমরা রিপারেশনস চাই, আমরা হিস্টোরিক্যাল কম্পেনসেশন চাই। কিন্তু এই টাকাটা নেয়ার ক্যাপাসিটি থাকতে হবে তো আমার। আমি এই টাকাটা নেব, তারপরে না এটাকে সদ্ব্যবহার করব। কাজে আমার যে চাইবার সক্ষমতা, এটা অ্যাপ্লাইজ ফর দ্য বাজেট এজ ওয়েল। আপনি বাজেট যে পরিবেশ মন্ত্রণালয় নিবে, তার নেয়ার সক্ষমতাটা আছে কিনা সেটা তো আগে অর্জন করতে হবে, আদারওয়াইজ তো এটা একটা মিসইউজ হবে এবং অন্যরা কেউ দিবে না। আপনি দেখবেন এই প্রজেক্ট নিয়ে আসছে যারা, তাদের বেলায় ইউরোপিয়ানদের এক ধরনের কমপ্লায়েন্স, চাইনিজদের এক ধরনের কমপ্লায়েন্স, নর্দার্ন কান্ট্রি বা ওয়েস্টার্ন G7-এর এক ধরনের কমপ্লায়েন্স। এই কমপ্লায়েন্সগুলি মিট করে বাংলাদেশ সেই জায়গা থেকে তার যে ন্যায্য হিসাব, প্রথম তো তারা দিবে কিনা, দিল কিনা সেটার জন্য প্রেশার করা, তারপরে আমি পাওয়ার জন্য আমার তো সক্ষমতাটা অর্জন করতে হবে। সেই সক্ষমতা অর্জন করতে গেলে আমার এফোর্ট দিতে হবে না, আমার ইনভেস্ট করতে হবে না। সেটা আমি কোথায় করছি? আমি যদি টাকাই না থাকে তাহলে আমি কিভাবে করব? আপনি সারাদিন যদি আমরা চিৎকার করি যে নদীগুলি সব নষ্ট হয়ে যাচ্ছে, নষ্ট হয়ে যাচ্ছে, কিন্তু দেখার যদি কোনো লোক না থাকে, অ্যাজ ফর এক্সাম্পল উনি বললেন যে আদার মিনিস্ট্রিগুলি তার যে প্রজেক্টগুলি হবে, যে অ্যালোকেশনগুলি পাবে, সেগুলি তো অফকোর্স এনভায়রনমেন্ট ইজ এ ভেরি ইম্পর্টেন্ট ক্রস কাটিং ইস্যু, বিকজ এটা মানুষের লাইফ অ্যান্ড লাইভলিহুডকে ইম্প্যাক্ট করে। কিন্তু ওই মন্ত্রণালয়কে আপনি প্রণোদনা দিলেন, ওই মন্ত্রণালয়কে আপনি ট্রেন করলেন, মোটিভেট করলেন, অ্যাক্টিভ করলেন, মন্ত্রী মহোদয় খুব ভালো, সেক্রেটারি মহোদয় খুব ভালো, তারা ইমপ্লিমেন্ট করলেন, কিন্তু আপনি মনিটরিং করার ক্যাপাসিটি আপনার আছে? হবিগঞ্জে, আমার বাড়ি হবিগঞ্জ, মাধবপুরে ইন্ডাস্ট্রিয়ালাইজেশন হচ্ছে দীর্ঘদিন থেকে। সুতাং, বলভদ্র, সোনাই, সমস্ত নদী, কাষ্টি, সব জায়গায় থেকে কালো নোংরা। মেঘনা নদীর বিওডি নেমে এসেছে পাঁচের নিচে। ওইখানে সংস্থাপন মন্ত্রণালয় থেকে 19 জন না কতজন এনভায়রনমেন্ট মিনিস্ট্রিকে সক্ষমতা দেওয়ার জন্য প্রপোজাল পর্যন্ত গিয়েছে। আমি জানি না এটা হয়েছে কিনা, জিয়া ভাই বলতে পারবেন। কিন্তু আমাদের তো 97টা এরকম এক্সপোর্ট প্রসেসিং জোন হয়েছে, স্পেশাল ইকোনমি জোন হয়েছে। কাজে আপনার পরিবেশ মন্ত্রণালয়ের সক্ষমতা তো অনেক বাড়ানো দরকার ছিল। আমাদের পরিবেশ আদালত কি অ্যাক্টিভ? একটা আদালত তো অ্যাক্টিভ না। এগ্রিভড লোক যদি আদালতে না যেতে পারে, তাহলে আপনি কখনোই এখানে জাস্টিস এনশিওর করতে পারবেন না। কাজে শুধুমাত্র জলবায়ু পরিবর্তনের জন্য স্পেশাল এফোর্ট নেওয়ার জরুরি না, এটা জরুরি, কিন্তু আমার বেসিকটাই তো ঠিক রাখতে হবে। আমার বেসিকটাই তো ঠিক নাই। জি, এটি একটি বড় বিষয় বলেছে, বেসিকটা আমাদের ঠিক আছে কিনা। যে ভাই শরীফ ভাই কয়েকটা কথা বলছিলেন, তার মধ্যে একটি ছিল যে আমাদের যে উন্নত বিশ্ব যে লসটা দেবার কথা, ক্ষতিপূরণটা দেবার কথা, বিশেষ করে লস অ্যান্ড ড্যামেজের আওতায়, সেটি আদায় করতে আমরা আসলে সক্ষম কিনা। আমি যতদূর জানি আপনি এই প্রক্রিয়ার সঙ্গে যুক্ত রয়েছেন, মিনিস্ট্রি থেকে যে কাজগুলো করা হয় বিভিন্ন লস অ্যান্ড ড্যামেজের আওতায় ক্ষতিপূরণ আদায় করার ক্ষেত্রে, আমাদের সক্ষমতা কি রয়েছে আসলে? যেটা শরীফ ভাই বলেছে যে সক্ষমতা বাড়াতে হবে, যেটা আছে সেটা বাড়াতে হবে। এবং আমরা কিন্তু এই যে লস অ্যান্ড ড্যামেজ গত বছর ফান্ডটা তৈরি হওয়ার পরে আমরা একটা টার্গেট নিয়েছি যে আমাদের বাংলাদেশ প্রথম গ্লোবাল লস অ্যান্ড ড্যামেজ ফান্ড থেকে যে কম্পেনসেশন অ্যাক্সেস করবে। এই জন্য যে প্রস্তুতি নেওয়া দরকার, যে আমাদের কিছু ক্যালকুলেশন করতে হয়, একটা প্রজেক্ট ডেভেলপ করতে হয় এবং ওখানে বলতে হবে যে কীভাবে আমাদের লস অ্যান্ড ড্যামেজ হয়েছে, সেটা সায়েন্টিফিক ব্যাখ্যা দিয়ে বলতে হবে। সেটা কাজ শুরু করেছি আমরা। একটা প্রকল্প নেওয়া হয়েছে, এই প্রকল্পের আওতায় এই অ্যানালাইসিসগুলো চলছে এবং প্রপোজালটা ডেভেলপমেন্ট হচ্ছে। তো আমরা একটা টার্গেট নিয়েছি, আমাদের মন্ত্রী মহোদয় দিয়েছেন টার্গেট, যে বাংলাদেশ যদি সম্ভব হয় আমরা কিন্তু ফার্স্ট কান্ট্রি হব টু অ্যাক্সেস গ্লোবাল লস অ্যান্ড ড্যামেজ ফান্ড। তো চেষ্টা চলছে এবং সক্ষমতা অবশ্যই বাড়াতে হবে। এবং যেটা উনি বলছেন যে আমাদের ইন্টারন্যাশনাল কমিউনিটির সাথে কথা বলার সক্ষমতা, আদায় করার সক্ষমতা, এবং যেই ফান্ডটা আমি পাবো সেটা খরচ করার সক্ষমতা, এই ফান্ডটার জন্য ভালোভাবে ইউটিলাইজ হয় সেই সক্ষমতা থাকতে হবে। শুধু পরিবেশ মন্ত্রণালয়, সব মন্ত্রণালয় থাকতে হবে। সেই চেষ্টা চলছে আমাদের ন্যাশনাল ক্যাপাসিটি বিল্ডিং এর আওতায়। চেষ্টা চলছে আপনি বলছেন, কিন্তু বাংলাদেশ তো পরিবেশের জন্য ক্ষতিগ্রস্ত দেশ বা জলবায়ু পরিবর্তন হঠাৎ করে কিন্তু হয়নি, এটা কিন্তু গত দশকের পর দশক ধরে হচ্ছে। মানে সেই চেষ্টাটা কি এখন এসে হচ্ছে নাকি? চেষ্টা হয়েছে। আমরা কিন্তু বাই দিস টাইম গত 10 বছরে আমরা গ্রিন ক্লাইমেট ফান্ড থেকে বেশ ভালো একটা সাপোর্ট পেয়েছি। আমাদের প্রায় 150 থেকে 200 মিলিয়ন গ্র্যান্ড ফাইন্যান্সিং পেয়েছি। আমাদের এলডিসি ফান্ড থেকে আমরা টাকা পেয়েছি ফাইন্যান্স, এবং এটা কিন্তু লোন না, গ্র্যান্ড ফাইন্যান্সিং পেয়েছি।
আমাদের অ্যাডাপ্টেশন ফান্ড থেকে পেয়েছি, আমরা পেয়েছি এবং সেটা ব্যবহারও করা হয়েছে, বিভিন্ন মন্ত্রণালয় ব্যবহার করেছেন, প্রজেক্ট বাস্তবায়ন হয়েছে। তবে যেটা হলো যে আমাদের যেহেতু কম্পিটিশন করতে হয়, সকল ডেভেলপিং কান্ট্রি, লিস্ট ডেভেলপ কান্ট্রির সাথে কম্পিটিশন করে অ্যাক্সেসটা করতে হয়, সেখানে সক্ষমতা আরও বাড়াতে হবে যেন আমাদের প্রজেক্ট ডেভেলপমেন্টটা ভালো হয়, বেশি বেশি প্রজেক্ট ডেভেলপ করতে পারি, আমরা বলি ব্যাংকেবল প্রজেক্ট, যাতে ওনারা কনভিন্সড হন এবং ওনাদের ক্রাইটেরিয়া ফুলফিল হয়, তাহলেই টাকাটা আসবে। সো সেই চেষ্টা চলছে যেন অন্য মিনিস্ট্রিরও যেন সক্ষমতা বাড়ে, ওনাদের প্ল্যানিং উইংটা যেন শক্তিশালী হয়, যেন ভালো প্রজেক্ট ডেভেলপ করতে পারেন, ভালোভাবে সাবমিশনটা হয়। তো এটা আছে। আর উন্নয়নের কথা বলা হয়েছে, আপনি খেয়াল করবেন যে গতকাল মাননীয় প্রধানমন্ত্রী উনি বলেছেন যে সকল উন্নয়নের ক্ষেত্রে পরিবেশটাকে বিবেচনা করতে হবে এবং পরিবেশ সম্মত উন্নয়ন করতে হবে। সুতরাং সার্বিকভাবে সরকার এখন পরিবেশ সম্মত উন্নয়নটাকে অগ্রাধিকার দিয়েছে এবং 10টি অগ্রাধিকারের মধ্যে কিন্তু পরিবেশ সুরক্ষা একটা অগ্রাধিকার। আচ্ছা, আমি এখানে একটি প্রশ্ন জুড়ে দিয়েছি তার সঙ্গে। মানে আমরা বাংলাদেশ এখন রয়েছে একটি উন্নয়ন দর্শনের মধ্যে রয়েছি। এখানে বলছিলেন একটু আগেই জিয়া ভাই যে প্রজেক্ট আরও বেশি কীভাবে বাড়ানো যায় পরিবেশ রক্ষা, কিন্তু আমরা আবার বিভিন্ন জায়গায় দেখি, পত্রপত্রিকায় দেখি, সামাজিক যোগাযোগ মাধ্যমে দেখি এই প্রকল্প করে পরিবেশ ধ্বংস করা হচ্ছে। আমরা দেখি চরের মধ্যে বেড়িবাঁধ করা হচ্ছে, পানি প্রবাহ বন্ধ করে দেওয়া হচ্ছে, আমরা দেখি নদী বন্ধ করে সেখানে ওয়াকওয়ে কিংবা বিভিন্ন ধরনের প্রতিবন্ধকতা সৃষ্টি করা হচ্ছে। তারপরে এবং এই প্রকল্পগুলো কতটুকু টাকাটা সঠিকভাবে ব্যবহার হয় তা নিয়েও প্রশ্ন রয়েছে। আমরা যে আজকে বিষয় ঠিক করেছি যে খেসারত, মানে সেটি হচ্ছে কিনা। হ্যাঁ, আপনি ঠিকই বলেছেন, কিন্তু এটাকে আমি এখন ব্যাখ্যা করি আমার মতো করে। সেটা হচ্ছে যে মাননীয় প্রধানমন্ত্রী পরিবেশ সংবেদনশীল আজকে থেকে না, প্রাকৃতিক জলাধার সংরক্ষণ আইন উনি 2000 সালে করেছিলেন। উনি এই যে পরিবেশ রক্ষা করতে হবে এটা আজকে বলছেন না। ওনার যত বক্তৃতা আছে আপনি দেখবেন উনি কৃষি জমি নষ্ট করো না, নদী দখল করা যাবে না, বন কাটা যাবে না, সব জায়গায় উনি বলছেন সাগরের সাথে বসবাস করা শিখতে হবে। কত হাই ফিলোসফিক্যাল ইভালুয়েশন ফর বেঙ্গল ডেল্টা। কিন্তু তারপরে যারা আছে ওইটা তারা বুঝেন কিনা, মানেন তো পরের কথা। যদি মানতেন তাহলে তো ঢাকা শহরের নদী কালো থেকে একটু উন্নত হওয়ার কথা ছিল, কোনো দিক দিয়ে তো উন্নত হয় নাই। ট্যানারি শিফট করার পরে এখন আপস্ট্রিমে দূষণ করে প্রকল্প বাস্তবায়ন হচ্ছে। আপনি আপনার শ্যামপুরের ডাইং 60টা ফ্যাক্টরি থেকে এখন 100টা ফ্যাক্টরি দূষণ করে। কাজেই আপনি সক্ষমতা অর্জন করা বা কিছু এই যে 100টা ডাইং হলো 60টা থেকে, পরিবেশের কি ছাড়পত্র ছাড়া হয়েছে? না, পরিবেশের ছাড়পত্র এটা অনেক কাহিনী আছে। আদালত পর্যন্ত বলেছে কোন কোন ফ্যাক্টরিকে তালা দিয়ে দিতে হবে যদি তারা না চালায়। আমাদের দেশে তো এই সক্ষমতা নাই যে আপনি গিয়ে সবগুলো মনিটরিং করবেন। আমি মনিটরিং এর গলদ আছে, যদি এটা এক্সাম্পলারি করতো তাহলে একজনই যথেষ্ট ছিল। আমরা সৎ বাবাদের সন্তান, কাজে আমরা দেখেছি সরকারে একজন লোক যদি উদাহরণ, আপনি নদী কমিশন দেখেন, একজন চেয়ারম্যান, কোনো আইন নাই, কিচ্ছু নাই, সুপারিশ করতে পারবে, কিন্তু দখলদারের তালিকা প্রণয়ন করে ছাপিয়ে দিয়েছেন। কাজে যদি আপনার ডিটারমিনেশন থাকে, ইউ ক্যান ডু দ্যাট উইথ দ্য এক্সিস্টিং লিগাল ফ্রেমওয়ার্কস অ্যান্ড ক্যাপাসিটি। আপনি তার মধ্য থেকে করছেন কিনা, এটা হলো একটা বিষয়। এটা মনস্তাত্ত্বিক বিষয়, এটা ব্যক্তিগত বিষয়। কিন্তু আমি গুরুত্বপূর্ণ কয়েকটা বিষয় আপনাকে বলতে চাই। সক্ষমতা মানে পরিবেশ অধিদপ্তর বা মন্ত্রণালয়ের লোক বলি না। সক্ষমতা মানে ডাটা, সক্ষমতা মানে আপনাকে তথ্য থাকতে হবে, আপনার সক্ষমতা মানে টেকনোলজি, সক্ষমতা মানে ফাইন্যান্স। কাজে এটা শুধুমাত্র যে ন্যারো অ্যাঙ্গেলে দেখলে হবে তা না। কাজে ওইভাবে সক্ষমতা বাড়ানোর জন্য আমাদেরকে আরও ক্যাপাসিটেট করতে হবে নিজেদেরকে। গ্রিন ক্লাইমেট ফান্ডের কথা বলছেন, জিয়া ভাই তো বললেন, শাহবাগের ফুট ওভার ব্রিজ গ্রিন ক্লাইমেট ফান্ডের টাকায় করা। এর সাথে ক্লাইমেটের কি সম্পর্ক খুঁজে বের করেন যায় আপনি। জাপানের মতো দেশ মাতারবাড়ি কোল প্লান্টে ফ্লু গ্যাস ডিসালফারাইজেশন ইউনিট এফজিডি বসানোর টাকা দিয়ে বলছে তারা ক্লাইমেট ফাইন্যান্স করেছে। কত বড় খারাপ কাজ তারা আমাদের সরকারের সাথে করেছে এবং আমাদের সরকার আমাদের মানুষের সাথে করেছে। কাজে এগুলি তো আছে। আপনার এখনো কোনো ফাইন্যান্সই নাই আপনার লস এন্ড ড্যামেজে। শারমাল শেখেরাকে নিয়ে আলোচনাই কেউ করে নাই। আমরা কত মিছিল করেছি কোপে, আপনি দেখেছেন, গ্লোবাল কমিউনিটি থেকে, আনলাইক দ্য আদার পিপুল অফ দ্য কনসালটেশন এন্ড আদার থিংস। কাজেই ক্লাইমেট ফাইন্যান্স আমাদের লাগবে, কিন্তু এটা কোন জায়গায় আমরা সঠিকভাবে ব্যবহার করবো, আপনি প্রশ্নের মধ্যে এখন যাই আমি, এবং ছোট্ট উত্তর সেটা হচ্ছে প্রকল্প প্রণয়নের আগে কখনো সংশ্লিষ্ট মানুষের সাথে যথাযথ আলোচনা করা হয় না, যে এটা একটি বিষয়। আর যে একটু জানতে চাই, এই যে শরীফ ভাই বলছিলেন যে টাকাটা সঠিক
খাতে ব্যবহার হচ্ছে কিনা, যে ফান্ডটিও পাওয়া যাচ্ছে আন্তর্জাতিক মহল থেকে, সেটা কি আপনি কি মনে করছেন সঠিক খাতে ব্যবহার হচ্ছে কিনা, সে উত্তর জানাবো দর্শক। তার আগে ছোট্ট একটি বিরতি, আবারও ফিরছে একটু পরে, সঙ্গেই থাকুন। বিরতির পরে কথা বলছিলাম পরিবেশের বাজেট নিয়ে। আপনার কাছে আমি বিরতির আগে ছিলাম যে ফান্ডগুলো পাওয়া যাচ্ছে পরিবেশ রক্ষায় বা জলবায়ু পরিবর্তন থেকে ক্ষতিপূরণ নামে যে ফান্ড আমরা বাইরে থেকে পাচ্ছি, সেটি কি মানে সঠিক খাতে সঠিকভাবে ব্যবহার হচ্ছে কিনা, এই নিয়ে কিন্তু আমরাও বিভিন্ন জায়গায় দেখেছি। যেমন একটু উদাহরণ দিয়েছিলেন যে পরিবেশের টাকা দিয়ে আমরা ওভারব্রিজ করছি, ফুট ওভার ব্রিজ, মানে কি কেন? হ্যাঁ, আগে ওই যে ফুট ওভার ব্রিজের সম্বন্ধে দু একটা মন্তব্য করি। একটা হলো যে এটা অন্যভাবে এটা দেখা হয়েছিল যে যদি আমরা ফুট ওভার ব্রিজটা করি, মূলত এটা বায়ু দূষণকে অ্যাড্রেস করার জন্য করা হয়েছে। যদি ফুট ওভার ব্রিজটা করি, ফুট ওভার ব্রিজটা যদি করা হয় তাহলে মানুষ রাস্তা দিয়ে পার হবে না, ট্রাফিক কনজেশন কম হবে, ট্রাফিক চলাচল বাধাগ্রস্ত হবে না, গাড়ি চলাচল ঠিকমতো করতে পারবে। যদি বাধাগ্রস্ত হয় তাহলে গাড়ির এমিশন বাড়বে। আর যদি ঠিকমতো গাড়ি চলতে পারে তাহলে কিন্তু যে এটা কিন্তু নিয়ম, কিন্তু আপনি যখন স্টার্ট বন্ধ থাকে তখন এমিশন বেশি হয়, আর চালু গাড়িতে এমিশন কম হয়, কালো ধোঁয়া কম হয়। তো ফুট ওভার ব্রিজটা যদি চালু থাকে এমিশন কমবে, ওভাবে চিন্তা করা হয়েছিল। তো আপনি যেটা বললেন যে আমাদের যে প্রকল্পগুলো বাস্তবায়ন হচ্ছে, এটা পরিবেশের প্রকল্প, জলবায়ু পরিবর্তনের প্রকল্প সঠিকভাবে বাস্তবায়িত হচ্ছে কি না, এইটা এখন আমাদের ন্যাশনাল সিস্টেমে আমাদের একটা বিভাগ আছে আইএমইডি, প্ল্যানিং কমিশনের আওতায়, ওনারা দেখেন। তো এটাকে আরও শক্তিশালী করার চেষ্টা হচ্ছে, এবং সেটা আমাদের যেমন ক্লাইমেট চেঞ্জ ট্রাস্ট ফান্ড আগে শুধু আমাদের মিনিস্ট্রি আমাদের যে ইভ্যালুয়েশনটা করতো, যে ঠিকমতো হচ্ছে কিনা মনিটরিংটা করতো, এখন সেটা প্ল্যানিং কমিশনকে দেওয়া হয়েছে। এখন আমাদের ক্লাইমেট চেঞ্জ ট্রাস্ট ফান্ডের প্রজেক্ট প্ল্যানিং কমিশনও ইভ্যালুয়েশন করবে, মূল্যায়ন করবে, আমাদের সেক্টরাল মিনিস্ট্রিও করবে, যে মিনিস্ট্রি বাস্তবায়ন করছে তারাও করবে, পরিবেশ মন্ত্রণালয় করবে। তো এভাবে ইমপ্রুভমেন্টের চেষ্টা করা হচ্ছে। এবং এই যে যারা নজরদারি করবেন যে সংস্থা প্ল্যানিং কমিশনের আওতায়, তাদের সক্ষমতা বাড়ানো এবং সেখানে আরও সুন্দরভাবে যেন ওনারা ইভ্যালুয়েশনটা করতে পারেন, মনিটরিংটা করতে পারেন, সেটা চেষ্টা হচ্ছে। এবং মনিটরিংয়ের দুর্বলতা আগেও ছিল, এখনও আছে, জনবলের স্বল্পতা আছে। এবং আমাদের যেটা বলা হয় যে পিরিয়ডিক মনিটরিং, সেটা অনেক সময় হয় না। আমরা প্রজেক্ট শেষ হয়ে যাওয়ার পরে মনিটরিং করি, বা মাঝামাঝি একবার দুইবার করি, যেটা করতে হয় 6 মাস পর পর। এইটা এখন সংখ্যাটা বাড়বে। তো এই চেষ্টাটা আছে যে আমাদের প্রকল্প মনিটরিং, মূল্যায়ন, এবং মূল্যায়নের পরে যে আমাদের রিপোর্ট করা যে কোন কোন জায়গায় সমস্যাটা আছে, সেটা সক্ষমতা বাড়ানো হচ্ছে, এবং ইফেক্টিভনেসটাও যেন একটু থাকে সেই চেষ্টা হচ্ছে। সেখানে আসলে তারা যে বিষয়ের কথা বলছেন যে মানে বিষয়টি এমন কিনা, আমরা যে অন্যান্য মন্ত্রণালয় দেখি বাংলাদেশে যেটি হয়, মানে উন্নয়ন দর্শন দেখা যায় যে উন্নয়নের মানে যে মানুষের সেবার জন্য তো উন্নয়ন করা হয়, তো দেখা যায় সেবার চেয়ে প্রকল্প বাগিয়ে নিতে একটি ব্যস্ততা থাকে। তো এখানেও কি বিষয়টি এমন কিনা যে পরিবেশ রক্ষার মূল লক্ষ্য থাকে না, মানে প্রকল্পটা নেয়াই মূল লক্ষ্য কিনা, এমনও দেখা যায় কিনা? আমরা পরিবেশ আন্দোলন করতে গিয়ে লম্বা সময় করেছি, তো অনেক সময় দেখেছি যে আমাদের আন্দোলনের কারণে প্রকল্প জেনারেট করে, এবং সেই প্রকল্প আমরা যে রিজনে আন্দোলন করেছি কজকে আরো ক্ষতিগ্রস্ত করে। এই ঢাকার চারপাশের নদীর সীমানা পিলারি দেখবেন এটার উদাহরণ। তখন আমরা চিন্তা করতাম আমরা কি আসলে এটা করব না। আসলে দেখেন, প্রকল্প তো ওইভাবেও নেওয়া যায়, পরিবেশকে রক্ষা করার প্রকল্পটাও তো হইতে পারে। একটা রাস্তা বানানো মানে যে গাছ কাটতে হবে তা তো না। আপনি গাছটাকে রেখে রাস্তা ডিজাইন করেন। আপনি কোথাও যদি আপনি একটা কনস্ট্রাকশন বা ডেভেলপমেন্ট করতে হবে, আপনাকে জলাশয়টা ভরাট করতে হবে তা তো না। সায়েন্স, টেকনোলজি, মাইন্ড এবং বিজ্ঞান এখন তো অনেক দূর গিয়েছে। প্রবলেমটা হচ্ছে মাইন্ডসেটের প্রবলেম যদি আপনি দূর না করেন, তাহলে মনিটরিং আপনার থাকবে, কিন্তু মনিটরিংয়ের রেজাল্টটা আপনি পাবেন না। রেজাল্ট পাবেন আপনি ম্যানিপুলেটেড রেজাল্ট। আপনি মনিটরিংয়ের জন্য যে মাইন্ডসেটের জরুরি, সেটা আপনাকে একটা উদাহরণ দিই। জাতিসংঘ বাংলাদেশ সরকারকে, এই পরিবেশ মন্ত্রণালয়কে 2014 সালে একবার বলেছে, 16 সালে একবার বলেছে, 17 সালে, 18 সালে আবার বলেছে যে আমরা যে দক্ষিণ পশ্চিমাঞ্চলে উন্নয়ন করছি, এই উন্নয়ন কর্মকাণ্ডের ফলে সুন্দরবন ক্ষতিগ্রস্ত হচ্ছে কিনা একটা স্ট্র্যাটেজিক এনভায়রনমেন্টাল অ্যাসেসমেন্ট করার জন্য, সাউথ ওয়েস্ট রিজিয়ন সহ সুন্দরবন অঞ্চলের।
এটা করতে গিয়ে কি করেছে জানেন, সুন্দরবনের ইকোলজিক্যাল এরিয়া পর্যন্ত কনসিডারেশন থেকে বাদ দিয়ে দিয়েছে, টু অ্যাভয়েড দ্য পলিউশনস কামিং ফ্রম দ্য পায়রা হাব। এখানে একটা বিরাট ইন্ডাস্ট্রিয়ালাইজেশন ডার্টি হচ্ছে পায়রাতে, তারপরে তালতলিতে, এটা যাতে এই কনসিডারেশনে না আসে এই জন্য এটার ইকোলজিক্যাল ক্রিটিক্যাল এরিয়া বাদ দিয়ে দেওয়া হচ্ছে কনসিডারেশন থেকে। একটা এক্সাম্পল দিলাম, আপনি যান কোল প্লান্টগুলির ইআইএ, আপনি এখনো বিগ মেগা কোল প্লান্টের ইআইএ পাবলিকলি অ্যাভেলেবল না, আমরা খুঁজে পাই না। বরিশাল পাওয়ার প্লান্টের এনভায়রনমেন্টাল ইম্প্যাক্ট অ্যাসেসমেন্ট আছে, আমরা তো পাই নাই। আপনি কাজে এটা হলো মাইন্ডসেট। সরকারের উচিত ছিল এই এসিএটা প্রপারলি করা, আমাদেরকে না জানাক, মিডিয়াকে না জানাক, কিন্তু সরকার তার ভিতরে দুর্বলতাগুলি জানতে পারতো এবং জেনে ব্যবস্থা নিতে পারতো যাতে এই দুর্বলতাগুলি ওভারকাম করতে পারে। এই জায়গাটাতে আমরা দেশ ক্ষতিগ্রস্ত হয়ে যাচ্ছে, যে আমার মাইন্ডসেটই হচ্ছে আমি কিভাবে প্রকৃত সমস্যাকে আড়াল করব। আমি আধা মিনিটে একটা উদাহরণ দিই আপনার, ইন্টারেস্টিং। সেটা হচ্ছে গতকালকেই তো এই যে সিটি কর্পোরেশন দুইটা মিলে ক্লাইমেট অ্যাকশন প্ল্যান দিল। আমি আজকে পড়তেছিলাম, ওই দিনও পড়েছি, আজকেও পড়তেছিলাম, যে সমস্ত গুরুতর সমস্যা আছে এটাকে পাশ কাটিয়ে সেকেন্ডারি বা টার্সিয়ারি সমস্যাটাকে উপরে নিয়ে আসা হয়েছে, এবং প্রত্যেকটা ক্ষেত্রে মোটামুটি তাই দেখলাম। লোক দেখানো বিষয় কিনা, এটার কারণ হচ্ছে আপনি মূল সমস্যাটাকে আড়াল করে আপনি এই কাজটা করতে চাচ্ছেন, কিন্তু মূল সমস্যাটাকে অ্যাড্রেস করতে চাচ্ছেন না। এতে তো পার্মানেন্ট সলিউশন হবে না। এটা কেন যে ভাই, মানে অনেকগুলো বিষয় বলে শরীফ ভাই, একই সঙ্গে আমি একটু যুক্ত করতে চাই। চোখের সামনে আমরা দেখেছি যখন দেশে একদম ইতিহাসে সবচেয়ে ভয়াবহ গরম হলো, তখন আমরা দেখছি দেশের বিভিন্ন সড়ক মহাসড়কে গাছ কাটা হচ্ছে, দেদারসে একদম নিলামে দিয়ে, তাও আবার এগুলো কি আপনারা দেখেন না? না, কিছু বিষয় আছে যেটা আমাদের মন্ত্রণালয়ের আওতায়, সেটা অবশ্যই মন্ত্রণালয়কে দেখতে হবে এবং দেখার কথা। আমাদের ফরেস্ট ডিপার্টমেন্টে কিছু বিষয় আছে, ওনারা দেখছেন। আরেকটা যেটা হচ্ছে, যেটা অধিকাংশ ক্ষেত্রেই আমাদের জুরিসডিকশনের বাইরে, সেখানে আমরা চেষ্টা করছি ওই মন্ত্রণালয়কে বলা এবং ওই মন্ত্রণালয়কে বলা যে এই কাজটা যেন না করা হয়। আর যেটা শরীফ জামিল ভাই যেটা বললেন যে আমাদের যে অ্যাসেসমেন্টগুলো করার কথা সেগুলো করা হয়েছে এবং সেগুলো অনেক ক্ষেত্রে পাবলিক কনসালটেশনও হয়েছে। তবে এখন ডিটেইল বিষয়টা আমি যেতে যাচ্ছি না। স্ট্র্যাটেজিক এনভায়রনমেন্টাল অ্যাসেসমেন্টের কথা বলেছেন আমাদের সুন্দরবনের উপরে, সেখানেও একটা ভালো কাজ করার চেষ্টা হয়েছে আমাদের যারা বাংলাদেশে যারা ভালো এক্সপার্ট আছেন তাদেরকে দিয়ে এবং ইন্টারন্যাশনাল এক্সপার্টকে যুক্ত করা হয়েছে। তো এখন যে বিষয় হলো যে আমাদের প্রথমে যেটা বললাম যে আমাদের উন্নয়ন কর্মকাণ্ডকে প্রাধান্য আমরা দিচ্ছি, আমাদের গ্রোথটাকে প্রাধান্য দিচ্ছি। এখন আমরা চেষ্টা করছি, আগের থেকেও চেষ্টা হয়েছে, এটা আরও জোরদার হয়েছে যে উন্নয়ন কর্মকাণ্ডের ফলে যেন পরিবেশ ক্ষতিগ্রস্ত না হয়। এবং আমরা এখন বারবার বলার চেষ্টা করছি যে আমাদের সংবিধানে 18 কতে রাষ্ট্রের যে দায়িত্ব নিয়েছেন, এটা তো রাষ্ট্রের দায়িত্ব 18 ক বাস্তবায়নে, সেই দায়িত্ব আমরা সচেতন আছি এবং সেই দায়িত্ব প্রতিপালনের রাষ্ট্রের দায়িত্ব হিসাবে আমাদের মন্ত্রণালয় রাষ্ট্রের একটা অঙ্গ, আমাদের যে অধিদপ্তর সংস্থাগুলো রাষ্ট্রের অঙ্গ। তো সেই রাষ্ট্রের দায়িত্ব হিসেবে আমাদেরও দায়িত্ব আছে এই 18 ক বাস্তবায়ন করা। সেটা আমরা সবাইকে স্মরণ করিয়ে দিচ্ছি। এবং যেটা আপনারাও বলছেন, আমরাও বলছি যে আমাদের ওভারঅল যে আমাদের যে এনভায়রনমেন্টাল গভর্নেন্স, সেটাকে একটু ভালো করা, এটাকে একটু ভালো শেপে নিয়ে আসা এবং আমাদের যেসব আইনগুলো আছে আইনগুলোর প্রতি যেন মানুষ শ্রদ্ধাশীল হয়। অনেকগুলো আইন আছে এবং অনেক ক্ষমতা আছে, মানুষকে জানাতে হবে। দেখেন একটি বিষয়ে আমি, যদিও এবার এটি প্রথমবারের মতো করা হলো, এই যে মানে কোন তাপমাত্রায় মানুষ কিভাবে চলবে বা শব্দ দূষণ হলে কিভাবে মানুষ সেটি পালন করবে, কতটুকু গরম হলে মানুষ বাসা থেকে বের হবে না, স্কুল বন্ধ হবে, এই তথ্যগুলো কিন্তু মানুষ আগে জানতো না। যদিও বর্তমান মন্ত্রী এসে তিনি এবারই প্রথমবারের মতো আমরা দেখেছি আবহাওয়া অফিসের যে ওয়েবসাইট, সেখানে একটি তালিকা তিনি টাঙিয়ে দিয়েছিলেন। তো এটিও তো আপনারা গত কয়েক দশকে করেননি, গত 5 দশকে। আমাদের যেমন আমরা আরেকটা শুরু করেছি যে আমাদের বায়ু দূষণটা যখন বেড়ে যায় তখন আমরা একটা স্বাস্থ্য সুরক্ষামূলক একটা মেসেজ আমরা দিচ্ছি, আমাদের ওয়েবসাইটে আমরা দিচ্ছি। আরেকটা দিচ্ছি আমরা যে রিয়েল টাইম আমাদের বায়ুমানের কী অবস্থা, এটা আমাদের ওয়েবসাইটে গেলে দেখবেন যে রিয়েল টাইম আমাদের ঢাকা সহ বড় বড় সিটির কী অবস্থা সেটা জানতে পারবেন। এবং 1 ঘন্টা পর পর তো রিয়েল টাইম, যেটা আইকিউ যেটা এয়ার ভিজুয়াল যেভাবে দেখায় সেভাবে আমরা দেওয়া শুরু করেছি 16টা স্টেশন থেকে। তো এইটা উন্নতি হচ্ছে। এবং আপনি যেটা বলছেন আগে যেটা হয় নাই, আমাদের নতুন একটা বিধি আছে বায়ু দূষণ নিয়ন্ত্রণ বিধিমালা, সেখানে কিন্তু এই বিষয়গুলো বলা হয়েছে। আমাদের উনি যেটা বললেন যে আমাদের ইআই রিপোর্টগুলো এখন পাওয়া যাবে না, আগে পাওয়া যেত না। এখন আমাদের পরিবেশ সংরক্ষণ বিধিমালা 2023, আগের বিধিমালা থেকে বিলুপ্ত করা হয়েছে। পরিবেশ সংরক্ষণ বিধিমালা 2023 অনুযায়ী পরিষ্কার বলা হয়েছে
যে আমাদের যে কোনো ইআইএ বা এসইএ এটা হলো পাবলিক প্রপার্টি এবং সেটা যে কেউ যখন চাইবেন দিতে হবে এবং এবং ওয়েবসাইটে কিন্তু থাকবে, আপলোডে থাকবে, ওয়েবসাইটে থাকবে। তো এই উন্নতিগুলো হচ্ছে এবং তো এটা ইমপ্যাক্ট আমরা ভবিষ্যতে ইনশাআল্লাহ দেখতে পাবো। এটি দরকার। সব মিলিয়ে বাংলাদেশকে বলা হতো 6 ঋতুর দেশ। আমি জানি না সে 6 ঋতু রয়েছে কিনা। শীতকাল কিন্তু একদমই এখন বাংলাদেশে নাই বললেই চলে, হয়তো 1.5-2 মাস থাকে। যখন বর্ষা হবার কথা না, বসন্তকাল, তখন ভয়াবহ বর্ষা হচ্ছে, বজ্রপাতের সংখ্যা প্রচণ্ডভাবে বেড়ে গিয়েছে। গরম আমাদের যেখানে আগে ছিল 30-35 উঠতো না, সেটি এখন আমরা এবার দেখলাম 44 পর্যন্ত তাপমাত্রা উঠে গেল। মানে সব মিলিয়ে বাংলাদেশের যে একটি নাতিশীতোষ্ণ দেশ বলা হতো, সেটি কিন্তু বাংলাদেশ হারিয়েছে এই শুধুমাত্র জলবায়ু পরিবর্তনের ফলেই। তো এর বাস্তবতা রয়েছে, কারণ আপনি বলছিলেন বা যেভাবে বলছিলেন যে উন্নয়নও প্রয়োজন, আধুনিক বিশ্বের সঙ্গে তাল মিলিয়ে উন্নয়ন দর্শনকে নিশ্চয়ই সরকার পিছনে ফেলতে পারবে না, এটিকেও সামনে রাখতে হবে। দেশ এগিয়ে যাচ্ছে, দেশের অর্থনৈতিক প্রবৃদ্ধি বাড়ছে, দেশের অর্থনৈতিক আমাদের সক্ষমতা বাড়ছে। তো সব মিলিয়ে এখন দেশকে তো টিকিয়ে রাখতে হবে জলবায়ু পরিবর্তনের হাত থেকে। এটি করতে কি করা উচিত সরকারের, একটু সে বিষয়ে জানবো। তবে দর্শক তাকে নিচ্ছে আবার ছোট্ট একটি বিরতি, একটু পরে সঙ্গেই থাকুন। ফিরলাম বিরতির পর। কথা বলছিলাম পরিবেশ নিয়ে। আমি যদি বিরতির আগে বলছিলাম সব মিলিয়ে আসলে যে পরিস্থিতি দাঁড়িয়েছে, আমাদের দেশের উপকূলীয় অঞ্চল কিন্তু মারাত্মক ঝুঁকির মধ্যে রয়েছে। আপনি জানেন যে অনেক দেশের বেশিরভাগ উপকূলীয় অঞ্চলেই পানি কিন্তু ব্যবহার অনুপযোগী। এখন খাবার পানি কিলোমিটারের পর কিলোমিটার দূর থেকে টেনে নিয়ে আসতে হচ্ছে। আমাদের জলোচ্ছ্বাস হলে বারবারই আমরা দেখি সাতক্ষীরা, বাগেরহাট, পটুয়াখালী তলিয়ে যাচ্ছে, সেখানে ফসল নষ্ট হচ্ছে। আমরা দেখি বন্যায় আমাদের সিলেট অঞ্চলের ধান কৃষকরা নানান বিপাকে পড়ছেন। সব মিলিয়ে দেখছেন যে এবার গরম পড়লেও বৃষ্টি ঠিকমতো হলো না। মানে করণীয় কি? দুটি বিষয়, রাষ্ট্রের করণীয় কি, আবার জনগণের করণীয় কি? আপনি অনেক বড় বড় বিষয়ে তো অল্প সময় আলাপ করতে চাচ্ছেন, এটা খুব আনজাস্ট, প্রথম কথা। দ্বিতীয় কথা হচ্ছে রাষ্ট্রের করণীয়, প্রথমটা আমি আগে বলিনি, পরে আমি অন্য কথা বলবো। সেটা হচ্ছে মাইন্ডসেট চেঞ্জ করতে হবে যারা সরকার পরিচালনা করেন। প্রথমত তারা কাস্টোডিয়ান, তারা মালিকের আচরণ করলে হবে না। আমাদের জনগণ হচ্ছে এটা দেশের মালিক, কাজেই তাদেরকে কাজেই তারা যদি জনগণকে সম্পৃক্ত করেন, তারা যদি ট্রান্সপারেন্ট করেন, বিজ্ঞান ভিত্তিক কাজ করেন, জবাবদিহিতা নিশ্চিত করেন, ঠিক হবে। এগুলি ঠিক না করলে একটা কিছু ঠিক হবে না। আমি আপনাকে উদাহরণ দিই। মাইন্ডসেট কেন বলেছি? এসিএতে কনসালটেশন হয়েছে 1200, একটা দুইটা না। উনি তো বলেছেন কনসালটেশন হয়েছে, জিয়া ভাই 1200 কনসালটেশন হয়েছে, কিন্তু আমাদের সাথে কনসাল্ট করেনি। লাস্টে যখন লেজিটিমেট করার জন্য তাদের রিপোর্ট ফাইনাল হয়, সেই মিটিংয়ে আমাদেরকে বলা হয়েছে। আমি যা বলছি ওই মিটিংয়ে সবাইকে বলেছি, মন্ত্রী মহোদয়, মাননীয় প্রধানমন্ত্রী, উপদেষ্টা, ওরা সবাই ছিলেন। কাজে এটা আমরা লিখিত দিয়েছি, আপনাদেরকেও দিয়েছি, সরকারকেও দিয়ে, অন্যান্য জায়গায় দিয়েছি। আপনি বায়ু দূষণ বিধিমালার কথা বলেছেন যে ভাই, নির্মল বায়ু আইন ড্রাফট তৈরি করা হয়েছে, সেটা না করে বায়ু দূষণ বিধিমালা করা হয়েছে শুধুমাত্র বায়ু দূষণকে অ্যালাউ করার জন্য বিভিন্ন জায়গায়। যে এই যে কোল প্ল্যান্টগুলি হচ্ছে, যে ডার্ট ইন্ডাস্ট্রিগুলি হচ্ছে, যদি ওখানে অ্যাক্ট হয় কম্প্রিহেন্সিভ, ওগুলি অ্যাডভান্স হতে পারবে না। যে কারণে এটাকে পাশ কাটিয়ে বায়ু দূষণ বিধিমালা বানানো হয়েছে। আমি আপনাকে আর কয়টা উদাহরণ দেবো? এই যে আমরা যেগুলি কথা বলেছি, ফুটওভার ব্রিজের কথা বলছেন, একটা তো হয় নাই। আপনি তেজগাঁ, আপনি এতে যান, তিতুমির কলেজের সামনে অনেক জায়গায় হয়েছে, আরো আছে। শুধু এই সরকারের আমলের গুলি কেন বলবেন আপনি? আগের সরকারের আমলে ল্যান্ডিং স্টেশন হয়েছে সারা নৌপথের চারদিকে, এগুলি কোনোটাই মানুষ ব্যবহার করে না, কারণ মানুষের সাথে কথা বলে করা হয়নি। তো মানুষ যেদিক দিয়ে হাঁটে ওই দিক দিয়ে ব্রিজ দিবেন না, মানুষ কোথায় যাবে? এটা তো উঠবে নাকি? এই একইভাবে নৌপথে হয়েছে। কাজে প্রথম কথা হচ্ছে যে সরকারের এই মাইন্ডসেটটা চেঞ্জ করতে হবে, যে যারা এই সমস্ত বিষয় নিয়ে কথা বলেন তারা তাদের অপোনেন্ট নয়, তারা তাদের বন্ধু, পরম বন্ধু, তাদের উৎকর্ষতা সাধন করতে চান। আমি খুবই খুশি হয়েছি শুনে যে আমরা এগুলি পাবো। বুড়িগঙ্গার পলিউশন ডাটা আমি লিখিত চেয়ে আজ পর্যন্ত পাইনি, 2 বছরের আরও বেশি হয়েছে, অনেক বছর হয়েছে। পরে আমরা কনসোর্টিয়াম করে অ্যানালাইসিস করেছি, রিপোর্ট কদিন পরে পাবলিশ করব। কাজেই প্রথম কথা হচ্ছে মাইন্ডসেট ঠিক করতে হবে, ট্রান্সপারেন্সি, সায়েন্স, অ্যাকাউন্টেবিলিটি এবং পিপুল, এই কয়টা বিষয়কে ইনক্লুড করলেই সমস্যার সমাধান হবে। আমরা আসবো যে আপনার কাছে শেষবারের মতো জানতে চাই, মাইন্ডসেট কেন করছেন না তারা?
এটা একটা বড় জিনিস। আপনারা কিন্তু প্রত্যেক বছর পৃথিবীর বিভিন্ন দেশে পরিবেশ সম্মেলনগুলোতে আপনারা যেয়ে থাকে, নানান ধরনের পরিবেশ সম্মেলন হয় পুরো দুনিয়াতেই, সেখানে কিন্তু মন্ত্রণালয় কিংবা অধিদপ্তরে আপনারা অনেক কর্মকর্তারা যান, সেখান থেকে তো নিশ্চয়ই শিক্ষা বা গ্রহণ করে আসেন। না, এটা একটা বিষয়, আমি সাধারণ নাগরিক হিসেবে বলছি যে কি করতে হবে বিষয়টা আমরা জানি এবং এই বিষয়ে আমাদের এক্সপোজার হয়, আমরা নিজেরা গিয়েও দেখে আসি, কিন্তু যখন বাস্তবায়নের ক্ষেত্রে আমরা অনেক ক্ষেত্রে দেখেছি যে সমন্বয়টা করতে পারছি না। আমাদের সমন্বয়টা করা দরকার, আমাদের সমন্বিত উদ্যোগ নেওয়া দরকার, এবং যদি আমাদের সমন্বিতভাবে অর্থাৎ হোল অফ দি গভর্নমেন্টভাবে যদি আমরা কাজটা না করতে পারি, পার্শিয়ালি কিন্তু কোনো মিনিস্ট্রি এককভাবে বা কোনো এজেন্সি এককভাবে করতে পারবে না। তো এটা যেটা উনি বলার চেষ্টা করেছেন আমাদের শরীফ ভাই, যে এটা সার্বিকভাবেই এটা আমাদের গভর্নমেন্ট মেশিনারির মধ্যেই এই সমন্বয়টা আনতে হবে, এবং আমাদের যে বেশ কয়েকটা মিনিস্ট্রি আছে, এখানে প্রায় 14 থেকে 15টা মিনিস্ট্রি আছে সরাসরি পরিবেশের সাথে সম্পর্কিত সরাসরি। তো এই 14-15টা মিনিস্ট্রিকে একসাথে কাজ করতে হবে, তার সাথে লাইন এজেন্সিগুলো আছে, ডিপার্টমেন্টগুলো আছে, সেটাও প্রায় 30টা মেয়রদের সম্পৃক্ত করেছেন পরিবেশ মন্ত্রী, খুব মানে আগে থেকেই ছিল। এবং যেটা বারবার শরীফ ভাই বলার চেষ্টা করছেন যে আমাদের যে জনগণকে, কমিউনিটিকে, লোকাল গভর্নমেন্টকে ইনভলভ করা, এবং আমাদের যারা ইউনিয়ন পরিষদ আছেন, উপজেলা পরিষদ আছেন, তাদেরকে ইনভলভ করা, এই জিনিসগুলো করতে হবে। এবং যেটা আপনারা এখন বলেন হোল অফ দি সোসাইটি, হোল অফ দি গভর্নমেন্ট এবং হোল অফ দি সোসাইটি দুইটিকে নিয়েই কাজ করতে হবে। তো কাজ শুরু হয়েছে, আমরা আশা করছি যে এটার একটা ভালো ফলাফল ভবিষ্যতে আমরা দেখতে পাবো। জি শুরু একদম লাস্ট, আমরা 1 মিনিটে শেষ করবেন। আপনি অনেকগুলো কথা বলেছেন, রাষ্ট্রের কি করা দরকার সেটি বলেছেন, রাষ্ট্রের নানান সমস্যা, রাষ্ট্র কি করছে না সেগুলো তুলে ধরেছেন। জনগণের কি কোনো দায় নেই? জনগণেরই তো বেশি দায়, কারণ জনগণ তো বেশি পরিমাণে এই দেশে, এবং সরকার একা কিছু করতে পারবে না যদি জনগণ না এগিয়ে আসে। কিন্তু জনগণকে নেতৃত্ব দিতে হবে সরকারকে, জনগণকে জানাতে হবে, জনগণকে সম্পৃক্ত করতে হবে, জনগণকে প্রণোদনা দিতে হবে, জনগণকে শাস্তি দিতে হবে। এবং এটা জনগণের অংশ কিন্তু সরকারি কর্মকর্তারাও, জনগণের অংশ কিন্তু পলিটিশিয়ানরাও, এবং এটা নির্মোহভাবে করতে হবে। আপনার 2টা প্রশ্নের উত্তর দিয়ে দিই। ষড় ঋতুর দেশ বাংলাদেশ নাই, এটা 4 ঋতুর দেশ হয়ে গেছে, বিজ্ঞান এটা বলেছে অলরেডি। মহাসাগরের 2টা বড় স্রোত বন্ধ হয়ে গিয়েছে জলবায়ু পরিবর্তনের কারণে, অনেক বড় বড় কিছু পরিবর্তন হবে যেটা ফুড সিকিউরিটিতে অ্যাটাক করবে। আর পানির কথা বলছেন আপনি, উপকূলের মেয়েরা অ্যাডোলেসেন্স এই যে বার্থ কন্ট্রোল পিল খাওয়া শুরু করেছে, আমরা মিটিংয়ে দেখেছি। ওইখানকার ক্রাইসিস এত একই, আন্তর্জাতিক গণমাধ্যমের সংবাদ এগুলিকে খোলা মনে অ্যাড্রেস করতে হবে, আদারওয়াইজ এই সমস্যার সমাধান হবে না। হ্যাঁ শরীফ এবং জি ভাই, আপনাদের দুজনকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে যুক্ত কথা বলার জন্য। দর্শক আমরা এখন অতিথির কথা শুনছিলাম, তারা যে বিষয়টি বলেছেন যে আসলে 2টি পদক্ষেপ দরকার, 2 দিক দিয়ে, একটি হলো রাষ্ট্রের পদক্ষেপ আর একটি হলো জনগণের পদক্ষেপ। তবে আরেকটি কথা কিন্তু শরীফ ভাই সর্বশেষ বলেছেন যে জনগণ, যদি আমরা উন্নত বিশ্বের দিকে তাকাই, জনগণ কিন্তু আইন মানে না যতক্ষণ পর্যন্ত রাষ্ট্র তাকে আইন মানাতে বাধ্য না করে। তা আমরাও সেই প্রত্যাশা করব, এই যে বাজেটের নামে যে খেসারত সেটি যাতে না হয়, সেটি বন্ধ করতে জনগণ এবং রাষ্ট্র একসঙ্গে নিশ্চয়ই কাঁধে কাঁধ মিলিয়ে গিয়ে যাবে, তাহলে দেশের পরিবেশ রক্ষা হবে এবং জলবায়ু পরিবর্তনের হাত থেকে বাংলাদেশ রক্ষা হবে। সেই প্রত্যাশা আজকের মধ্যে শেষ করছি আপনার সঙ্গে। এখন টেলিভিশন ওয়েবসাইটে দেখতে ভিজিট করুন www.ekhon.tv। এছাড়া এখন টেলিভিশন ফেসবুকে দেখতে ভিজিট করুন facebook.com/tv.ekhon, এবং ইউটিউব এখন টেলিভিশন দেখতে ভিজিট করুন youtube.com/c/ekhon tv। শুভরাত্রি।